আসসালামু আলাইকুম। আমি আহসানুল ইসলাম টিটো। সবাইকে স্বাগত জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আজ আমরা বিনিয়োগকারীরা কিভাবে বিনিয়োগ করবেন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিভাবে এই বর্তমান বাজারেও তাদের প্রতি বছর তারা মার্কেটের চেয়ে ভালো পারফরমেন্স করছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য দুইজন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড ম্যানেজার আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমার ডানে আছেন শহীদুল ইসলাম, সিএফএ, সিইও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং আমার বাম দিকে আছেন মোহাম্মদ আদনান, সিএফএ, প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড ম্যানেজার। আপনাদের সাথে আমরা মূলত আলোচনা করব, আমাদের যারা দর্শক তারা আসলে জানতে চায় যে প্রফেশনালি ফান্ড ম্যানেজমেন্ট করলে রেগুলার বেসিসে এই যে আপনারা মার্কেটকে বিট করে একটা পজিটিভ ইল্ড দিচ্ছেন এবং যেটা নর্মাল মার্কেটের অন্যান্য বিনিয়োগের চেয়ে ভালো, কিভাবে এটা করছেন এবং আপনাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে তারা যদি ফলো করতে পারে তারাও কিভাবে প্রফিটেবল বিনিয়োগ করতে পারে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তার আগে আমি শুরু করব আপনাকে দিয়ে, শহীদুল ইসলাম, যে বর্তমান বাজারের মার্কেটকে বিনিয়োগের পরিবেশটা আপনি কেমন দেখছেন? ওয়েল টিটু ভাই, থ্যাংক ইউ। আসলে আমি যেটা মনে করি এই মুহূর্তে মার্কেট ইন জেনারেল অ্যাট্রাকটিভ কম্পেয়ার টু মানে গত কয়েক মাসের তুলনায়। একটা কারণ হচ্ছে একটা ফান্ডামেন্টাল একটা শিফট আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটস ওভারঅল ইকোনমিতে হ্যাভ গন ডাউন ড্রাস্টিক্যালি। হ্যাঁ, এখন বাংলাদেশে এখন 5 ইয়ার গভর্নমেন্ট বন্ডের ইল্ড হচ্ছে অলমোস্ট 5%। এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড, এটা কখনো ছিল না। মার্কেটে লিকুইডিটি এখন মানে এক্সট্রিমলি হাই, মানে আপনার ওভারনাইট কল মানি রেট 2.5-3%, এবং ট্রেজারার যারা ব্যাংকে যারা টাকা ম্যানেজ করে তাদের এক্সপেকটেশন এরকম যে এটা আসলে সহসাই এটা বাড়বে না। অর্থাৎ ওভারঅল ইন্টারেস্ট রেট যেহেতু অনেক কমে গেছে, তো এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা রিলেশন আছে উইথ ইকুইটি মার্কেট। তার মানে আপনার ইকুইটিজ আর অ্যাট্রাকটিভ, এবং এটা আমি মনে করি যে ভালো কোম্পানি এদেশে সবসময়ই ভালো রিটার্ন দিয়েছে। আপনি যেটা বললেন, যদি ইনভেস্টররা প্রপার কোম্পানি পিক করতে পারে, কোম্পানিজ উইথ গুড গভর্নেন্স, যাদের নাম্বারসগুলো রিলাই করা যায়, এটা কিন্তু ক্রিটিক্যাল। এখন দেখেন, গত 10 বছরে আমরা হয়তো শুনে থাকবো যে অনেক ইনভেস্টার্স অনেক টাকা লস করছে, বাট দেখেন এই সময়ের মধ্যে আবার অনেক কোম্পানি 3 টাইমস 4 টাইমস তাদের ক্যাপিটালাইজেশন হয়ে গেছে। অ্যানুয়াল বেসিসে 25-30-40% রিটার্ন দিয়েছে। মাল্টিন্যাশনালসগুলো তো অবশ্যই দিয়েছে, বাট আমাদের দেশের লোকাল কোম্পানিজ, যেগুলো কোম্পানি ওয়েল গভর্ন কোম্পানি, যেগুলো যাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেগুলো রিলায়েবল, যেগুলোর মানে মার্কেটে যাদের একটা ক্রেডিবিলিটি তৈরি হয়ে গেছে ইনভেস্টরদের কাছে, সেগুলো কোম্পানি কিন্তু এই মার্কেটেও ভালো রিটার্ন দিয়েছে। আর আপনি যেটা বললেন যে আমরা প্রফেশনাল অ্যাসেট ম্যানেজার যারা, আমরা ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আদনানের কোম্পানি, প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমরা কিন্তু এই টাইমের মধ্যে দেখেন অ্যানুয়ালাইজ রিটার্ন 13.5-14% রিটার্ন জেনারেট করছি প্রতি বছর। হ্যাঁ, অফকোর্স আমরা সিলেক্টিভ বেসিসে ভালো কোম্পানিগুলোর স্টকে ইনভেস্ট করছি। আমরা অন্য অ্যাসেট ক্লাস লাইক গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করছি। যখন ইল্ড ওয়াজ ভেরি হাই, ইল্ড যখন কমে যায় গভর্নমেন্ট বন্ডে, সেখান থেকে একটা ভালো রিটার্ন আসে। তো বাট গোয়িং ব্যাক টু ইউর কোশ্চেন, অ্যাজ অফ নাও আমার ধারণা, আমি নিজে প্রিটি বুলিশ অ্যাবাউট দ্য মার্কেট। কারণ একটা কারণেই সেটা হচ্ছে যে একটা ব্যাপক ইন্টারেস্ট রেট কমে গেছে এবং লিকুইডিটি অনেক হাই, মানি হ্যাজ টু বি ইনভেস্টেড সামহায়ার। সুতরাং গুড কোম্পানির যেগুলো, আমাদের দেশে খুব বেশি কোম্পানি নাই, যেগুলো আছে সেগুলো আমার ধারণা এগুলো গুড ইনভেস্টমেন্টস। গুড, থ্যাংক ইউ। আদনান, ইউ আর ইয়াং প্রফেশনাল, এই ফান্ড ম্যানেজমেন্টের যে অভিজ্ঞতা, সেখান থেকে মানে যে পারফরমেন্সটা যেটা বলা হচ্ছে আমরা ইউ আর ট্রাইং টু বিট দ্য মার্কেট, এই মুহূর্তে হোয়াট আর দ্য সেক্টর, বিশেষ করে ইয়ার ক্লোজিং ডিসেম্বরে, হোয়াট আর দ্য সেক্টর ইউ থিঙ্ক বিনিয়োগকারীরা দৃষ্টি দিতে পারে? ইউজুয়ালি জেনারেলি আমার যেটা মনে হয় যে হলো ডিসেম্বর মাসে আমাদের মোস্ট অফ দ্য ব্যাংকসের ইয়ার এন্ড হয়। সো আমি যতটুকু আমার কাছে ডেটা আছে, লাস্ট ইয়ার ব্যাঙ্কগুলো কিন্তু প্রফিট করেছে বিকজ অফ দ্য লোয়ার ইন্টারেস্ট রেট। দ্য বন্ড পোর্টফোলিওটা ভালো একটা ইনক্রিজ করেছে। অলসো 4x ডলার অ্যাপ্রিসিয়েটের জন্য দে হ্যাভ এ গুড গেইন। অ্যান্ড ইন জেনারেল আমাদের কিন্তু অনেক কনস্ট্রাকশন হচ্ছে অ্যাজ ওয়েল। সো ওদের লোন পোর্টফোলিওটা কিন্তু কনস্ট্রাকশনের দিকে, রাস্তাঘাট ওইসবে কিন্তু অনেক কিছু বাড়ছে। সো ইন জেনারেল আমার কাছে মনে হচ্ছে ব্যাঙ্কগুলো এখন যে ভ্যালুয়েশনে আছে ইটস প্রিটি লো। সো ব্যাঙ্কগুলোকে আমি যদি এখন ইনভেস্ট করি ডিভিডেন্ডের পরে, ইট শুড বি, আমার কাছে মনে হয় উইল গেট এ গুড ডিভিডেন্ড, অ্যান্ড ডিভিডেন্ডের আগে উই ক্যান এক্সপেক্ট আ রান। এছাড়া ফার্মাসিউটিক্যাল ইজ অলওয়েজ আমার একটা প্রেফার্ড সেক্টর, যেটা বাংলাদেশ হ্যাজ বিন ডুইং ভেরি ওয়েল ফর দ্য লাস্ট 5 years.
অ্যান্ড আরও কিছু সেক্টর আমার কাছে মনে হয় যে পাওয়ার সেক্টরে অলদো গভর্নমেন্ট কোম্পানিজগুলো বিং রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট, কিছু পলিসি এসছে, যেমন হঠাৎ করে তিতাসের একটা পলিসি আসলো যে ওদের হলো কমিশন চার্জটা কমিয়ে দিয়েছে। সো এটা একটা পলিসি রিস্ক ওইখানে আছে, বাট ওভারঅল আমার কাছে মনে হয় পাওয়ার কোম্পানিগুলো, আমাদের ইকোনমি যেহেতু গ্রোয়িং, উই স্টিল হ্যাভ আন্ডার, মানে হলো আমাদের পাওয়ারটা এখনও আমাদের নিড আছে, উই নিড মোর প্রোডাকশন। সো আমার কাছে মনে হয় পাওয়ার সেক্টরে উই ক্যান ইনভেস্ট। এছাড়া তো মিউচুয়াল ফান্ড তো আছেই, যেখানে আপনাকে 11 টাকা 12 টাকা ন্যাভ, শেয়ারটার দাম 5 টাকা, তাতে আপনি কেন 12 টাকার জিনিস 5 টাকায় কিনবেন না? এখানে তো রিস্কের কিছু নেই। এখানে আপনি মনে করেন যে ওদের গভর্নেন্সের ইস্যুর জন্য আপনি 20% ডিসকাউন্ট করে দেন, তারপরেও তো 12 টাকার জিনিস 10 টাকা, 10 টাকার জিনিস 5 টাকায় কিনে নেয়, 2 বছর দেন। এখন আমি যদি আজকেই কিনে কালকে লাভ করতে চাই, দ্যাটস নট ইনভেস্টিং। অ্যান্ড তাহলে আপনার আসলে শেয়ার বাজার না, দেন ইউ শুড গো টু মানে লাস ভেগাস সামথিং। সো যেটা হলো সো ইনভেস্টিংয়ে আপনাকে করতে হলে একটা লং টার্ম পার্সপেক্টিভ নিতে হবে, আপনার একটা অবজেক্টিভ থাকতে হবে যে আমার রিস্ক টলারেন্স এইটুকু। আমি তো বাংলাদেশে যে আমি দেখছি যত বাংলা ইনভেস্টারদের কোন শেয়ারটা কিনবো বা কি কিনবো, আমার জন্য যে শেয়ারটা ভালো তার জন্য সেই শেয়ারটা নাও ভালো হতে পারে। আমরা আসবো, আমাদের সাথে একজন দর্শক আছে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মগবাজার থেকে রেনোয়ারা বলছিলাম। জি বলুন, আপনার প্রশ্নটা বলুন। প্রশ্নটা হলো ভাই, আমি 2010 সালে কিনছিলাম গ্লোবাল ইন্স্যুরেন্স, কিছু ব্যাংক কিনছিলাম, ওগুলি সব নিয়ে আছে নেটিং করে করে একটু বেশি। গ্লোবাল ইন্স্যুরেন্স এখন 23 টাকা নেটিং করে করে আসছে, এখন 14 টাকা আসলো, কি ছাড়লাম না। এখন ভাই আমার একটা শেয়ার সম্পর্কে একটু বলেন, ধারণা দেন যে আমি এই গ্লোবাল ইন্স্যুরেন্সটা কি ছেড়ে দিব? এখন 14 টাকা আসছে কি না 23 টাকাই আর একটু অপেক্ষা করবো? আমি আসলে বুঝে উঠতে পারছি গ্লোবাল ইন্স্যুরেন্স। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে আছেন টেলিফোনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম টিটু ভাই, আমি সিলেট থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, সিলেট থেকে। আপনাদের কথা নিয়মিতই শুনি, আশাই বুকবাদী, কিন্তু যা হবার 4 বছর ধরে 5 বছর ধরে তাই হচ্ছে। আমার দাবি যে আমরা যারা একটু বুঝি বা বোঝার চেষ্টা করি এতদিন লস দেওয়ার পরে, হ্যাঁ, তাদের দাবি হলো আপনারা যা বিনিয়োগ করেন, বিশেষ করে সিএসসি ডিএসসি কর্মকর্তা, হ্যাঁ, তারা সব জানে করেন, অনেক তথ্য তারা আপনাদের জানা, কিন্তু আমরা অন্ধকারে বিনিয়োগ করি। আপনারা যদি মিউচুয়াল ফান্ড গুলি কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করলো, প্রতিটা কোম্পানির ওয়েবসাইটে যদি তাদের আপডেট দেওয়া হয় যে শেয়ার গুলো কাদের কাছে আছে, ন্যূনতম 10টা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কোন কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই শেয়ারটা বাই করলো, সেল করলো, হ্যাঁ, বা কতটুকু আছে, এই সব তথ্য যদি অ্যাভেলেবল করেন তাহলে আমরা অনেক উপকৃত হব। জি ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হু উইল টেক অন গ্লোবাল ইন্স্যুরেন্স? আমি আসলে এটা দেখি না, দেখেন না। বেসিক্যালি আমার যেটা মনে হয় ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টরটা লাস্ট কত বছর ধরে আমাদের ওরকম কিন্তু ব্যবসা নেই। অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স বলেন, লাইফ ইন্স্যুরেন্স বলেন, লাইফ ইন্স্যুরেন্সের ফান্ড সাইজটা মানে কমতে যাচ্ছে। সো যেই সেক্টরটার আমার কাছে ব্যবসা নেই। অ্যান্ড ইন্স্যুরেন্সগুলো 2009-10 যেটা হয়েছিল, দে হ্যাড এ হিউজ পোর্টফোলিও অন দ্য স্টক মার্কেট, যেখান থেকে তারা একটা হিউজ একটা গেইন নিতে পেরেছিল, বাট এই রিটার্নটা তো ওইখান থেকে চলে গেছে। সো ইন্স্যুরেন্সগুলোকে তখন হয়তো মনে হয়েছিল যে ভ্যালুয়েবল, কিন্তু এখন কিন্তু ওই সিচুয়েশনটা নেই। সো আমার কাছে মনে হয় ওইখান থেকে সুইচ করে কিছু ফান্ডামেন্টাল শেয়ারের দিকে যাওয়া যাক। ওকে, আরেকটা প্রশ্ন আসছে যে ইনফরমেশন, এই যে বলা হলো যে পোর্টফোলিও বিশেষ করে অনেক নেভি অনেকগুলার পজিটিভ আছে, কিন্তু মার্কেট ভ্যালু হয়তো 50%, 40%, 30% ডিসকাউন্টের সব মানে পাওয়া যাচ্ছে। এই যে ডিসক্লোজারের ব্যাপারগুলি, এটা আপনারা কিভাবে দেখেন? এইটা কিন্তু টিটু ভাই, ইটস আ ফ্যান্টাস্টিক কোশ্চেন যেটা সিলেট থেকে যে ভাই করলেন। আসলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টরদের টাকা আমরা নেই। আসলে ইনভেস্টার্স আর দ্য রাইট যে আমরা টাকাগুলো কোন ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করলাম। এটার জন্য ডিএসসি কিন্তু একটা নতুন একটা ল করছে যে এভরি 3 মান্থস এটা পোর্টফোলিও ডিসক্লোজ করতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ কামিং আপ উইথ নিউ লজ। তো এগুলো আবার অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু অলরেডি করতেছে। উই হ্যাভ বিন ডুইং ইট। আমরা কিন্তু গত 2014 থেকে আমরা ফার্স্ট কোয়ার্টার থেকে আমাদের পোর্টফোলিও মানে মার্চের পোর্টফোলিও এপ্রিলের ফার্স্ট উইকে আমরা দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে। হ্যাঁ, এটা আসলে ইনভেস্টররা যদি এই জিনিসটা দেখতো তাহলে হতো কি, ওনাদের কনফিডেন্স আসতো যে 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 আমরা যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করতেছি এই কোম্পানিগুলো হয়তো যে মার্কেটে প্রাইস যেটা, হ্যাঁ, এখন আমরা যদি এই কোম্পানিটা আমাদের ফান্ডে ইনভেস্ট আমরা করে থাকি,
এবং আমাদের ফান্ডটা যদি 60% বা সে লাইক 40% ডিসকাউন্টে ট্রেড হয়, তখন ইনভেস্টররা বুঝতে পারবেন যে আরে এই ইনস্ট্রুমেন্টটা তো এই ফান্ডই আছে, এই ফান্ডটা তো ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, তাহলে আমি ইনস্ট্রুমেন্টটা কেন কিনবো, এর চেয়ে ফান্ড কিনি না কেন। এই কারণেই এই পোর্টফোলিও ডিসক্লোজারটা অনেক ইম্পর্ট্যান্ট, কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতেছে। আসবো, আরেকটা ফোন আছে। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী। আমি টিটু ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনি 2012 সালে বলতেন যে আপনারা প্যানিক হবেন না, সেল করবেন না, প্যানিক হবেন না, সেল করবেন না, যে 2010-এ কিনি যে শেয়ার 5 বছর ওয়েট করার পরে এখনো পর্যন্ত কয় টাকার দামে আসছে আপনি একটু বলবেন? জি, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি মিতা। হ্যাঁ ভাইয়া, আপনার কাছে আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আমি 20 লাখ টাকার প্যারাগন লেদার কিনছিলাম, হ্যাঁ জি, কিন্তু প্যারাগন লেদারের এখন কোনো নাই, বলে যে প্যারাগন লেদার নাকি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এখন যে আমি 20 লাখ টাকা একটা মহিলা, হ্যাঁ আমি কিনলাম, এখন আমার টাকাটা কি হবে? এবং প্যারাগন লেদার নামে কি অন্য কোনো কিছু বের হইছে? জি, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আরেকজন দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে তাহের বলছি। জি বলুন। আমি দেখতেছি যে এখানে সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন ওনারা বলে বিনিয়োগ করেন, বিনিয়োগ করেন, মানে শর্ট টাইমে সেল করেন না। কোথায় বিনিয়োগ করব? গত লাস্ট 5 ইয়ার্সে দেখতেছি মাল্টিন্যাশনাল 10-11টা শেয়ার ছাড়া কোন একটা শেয়ার বাংলাদেশে দাম দর রাখতে পারে না। এখানে বিনিয়োগ করলে তো 2 বছরের শেয়ার 10 লাখ টাকা শেয়ার 5 লাখ টাকা হয়ে যাচ্ছে। কোথায় বিনিয়োগ করবে? জি ধন্যবাদ, আমরা প্রশ্নটা বুঝতে পারছি। এই কোথায় বিনিয়োগ করবেন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, আমরা চেষ্টা করছি এবং বলারও চেষ্টা করতেছি কোথায় আপনি বিনিয়োগ করলে। এবং আপনি জানেন দর্শক যে আমরা যে প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের সাথে কথা বলছি, এই গত 5 বছরে তারা প্রত্যেকেই ন্যূনতম 10% বা তার চেয়ে বেটার রিটার্ন কিন্তু দিচ্ছে, এবং দ্যাট ইজ লাভ লস নেট অফের পরেই তারা এই রিটার্নটা দিচ্ছে। এবং আমরা সেক্টরগুলো বলার চেষ্টা করছি। আর আমরা যেটা এখানে করি আপনাদেরকে প্যানিক হয়ে সেল না করার জন্য বলি, কিন্তু যখন দেখবেন যে কোনো একটা সেক্টর ভালো করছে না আর একটা সেক্টর ভালো করছে, তখন কিন্তু আপনাকে সময় মতো সুইচ করতে হবে। সো এই যে একটা প্রশ্ন দর্শকরা করেন, আমি ওইভাবে আসি আর কি, যে বিশেষ করে প্যারাগন লিডার বা এইরকম শেয়ার যেগুলো ডিলিস্টেড হয়ে গেছে, সেইগুলোর করণীয় কি? না, এগুলো মানে ভেরি আনফর্চুনেট যে আসলে এগুলো নিয়ে করণীয় আসলে কিছু আছে বলে আমার জানা নাই। কারণটা হচ্ছে কি, আমরা যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজার্স, আমরা যে সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করি, আমাদের কিন্তু সিলেক্ট নাম্বার অফ স্টকস, উই ডোন্ট লুক বিয়ন্ড 30-40 লিস্টেড কোম্পানিজ। কারণ আমাদের দেশে অনেকগুলো কোম্পানি আছে, আই ডোন্ট নো প্যারাগন সম্পর্কে, আমি কখনো স্টাডি করি নাই, আমি কোনো স্পেসিফিক কমেন্ট করতে পারতেছি না। বাট এই দেশে অনেক লিস্টেড কোম্পানিজ আছে, আমার ধারণা বেশিরভাগই হয়তো তাদের গভর্নেন্স এত প্রবলেমেটিক, তাদের ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার এত আনরিলায়েবল, আমরা যারা প্রফেশনাল ইনভেস্টমেন্ট ম্যানেজার্স আমরা ওদের দিকে তাকাই না। কারণ আমরা উই লুক অ্যাট অনলি গুড নেমস, ওয়েল গভর্ন কোম্পানিজ, যাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রিলায়েবল। আমরা তো এতক্ষণ আগে যেটা বললাম, বিভিন্ন সেক্টরে আমরা রাইট নাও মনে করতেছি এই সেক্টরগুলো অ্যাট্রাকটিভ, বাট আমরা কি ওই সেক্টরের সব কোম্পানি দেখি না? ওই সেক্টরের মধ্যে যেগুলো গুড কোম্পানি, যে যাক ভাই বললেন যে দেখেন মাল্টিন্যাশনালগুলো দাম ধরে রাখতে পারছে, কেন পারছে? কারণ তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রিলায়েবল, তাদের কর্পোরেট গভর্নেন্স মানুষ আস্থা রাখতে পারে, তাদের বিজনেস মডেলটা সাস্টেইনেবল। তো সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। সুতরাং ইনভেস্টররা একটা ইনস্ট্রুমেন্ট আছে, লিস্টেড আছে বলেই এটা কিনতে হবে, নট নেসেসারিলি। ওকে, জি, আমি আদনানের কাছে আসব। আদনান, এই যে মানে সব সময় কি এই ফান্ডামেন্টাল গুড শেয়ার ভালো বিনিয়োগ, বা সব প্রাইসে কি এটা ভালো বিনিয়োগ? অনেকেই কিন্তু ফান্ডামেন্টাল মানেই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি মার্কেট যখন পিকে, মার্কেট যখন বুল রান হচ্ছে, তখন হাই প্রাইসে কেনে। এই বিষয়ে হোয়াট ইউ থিঙ্ক? আচ্ছা, একটা জিনিস, একটা ভালো শেয়ার মানে একটা ভালো ইনভেস্টমেন্ট না। এখন হলো একটা মনে করেন 2 জনের জ্বর হয়েছে, 2 জনের ওষুধ কিন্তু ডিফারেন্ট।
সো প্রত্যেকটা ইনভেস্টারের, যে একজন 20 বছরের একটা ছেলে আর একজন 60 বছরের একজন ইনভেস্টার বা ব্যাংকার রিটায়ার্ড পারসন, তাকে যে আমি অ্যাডভাইস দিব, একজন 20 বছরের ওনাকে কিন্তু আমি অ্যাডভাইস দিব না। বাট ইন ওভারঅল যেটা আমি বলবো যে ইন জেনারেল, যেটা আপনার যদি বয়স যদি হলো ওভার 40+ বা 50+, আপনার অলমোস্ট রিটায়ারমেন্ট এজে, আপনি চলে যাবেন 60% মোটামুটি আপনি কনজারভেটিভ ইনভেস্টমেন্ট করবেন, আর 40% রাখবেন ইকুইটি টাইপ ইনভেস্টমেন্ট, যেগুলো এর মধ্যে আপনি হয়তো, আপনি বলবো না যে আপনি একদম স্পেকুলেটিভ শেয়ার কিনেন না, আমি বলবো হয়তো 5% কিনতে পারেন। সো ওভারঅল ওই 5% যদি মনে করেন পড়ে যায় আপনার পোর্টফোলিওতে, জানোই না। কিন্তু যে একজন ইয়াং 22-25 বছর, তাকে আমি বলবো আপনার একটা অবজেক্টিভ থাকবে, আমি 10 লাখ টাকা এখন ইনভেস্ট করলাম, আমি 60 বছরে গিয়ে আমি 1 কোটি টাকা বা 2 কোটি টাকা চাই, এর মধ্যে থেকে আমার হলো বিয়ের খরচ, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, এগুলো আপনাদের একটা অবজেক্টিভ থাকবে, এই বছরে আমি এত টাকা। সো কীরকম আপনার একটা রিটার্ন টার্গেট থাকবে, এই অনুযায়ী আপনার বিনিয়োগ করতে হবে। বাট ইন জেনারেল যারা ইয়াং, তারা 60% হলো ওই 60 বছর, তার উল্টাটা হবে, 60% মোর হলো ইকুইটি বেস আর 40% আমাদের ফিক্সড ইনকাম যেটা। সো ইকুইটি বেসের মধ্যে মনে করেন যেগুলো কোম্পানি ভালো, এর মধ্যে আমি তাকে বলবো যে হায়েস্ট 10% 15% স্পেকুলেটিভে যেতে হবে। এই যেটাকে বিদেশে বলা হয় একটা কোর স্যাটেলাইট স্ট্র্যাটেজি। কোর হলো মেইন একটা স্যাটেলাইট, যেটা অল্প একটা পোর্টফোলিও, যেটা নিয়ে ওরা হলো ডেইলি ট্রেডিং করতে। কারণ আমাদের একটা নেশা হয়ে গেছে যে শেয়ার বাজারে আমাদের প্রতিদিন একটা ট্রেড করতে হবে, ট্রেড না করলে আমাদের ভালো লাগে না, ক্যাশ না থাকলে ও অনেক টাকা কামিয়ে ফেলেছে। সো আপনি এই 5%টা নিয়ে এটা করেন, তাহলে আপনার এই হবিটাও হলো, আপনার রিস্কটাও মিনিমাইজ হলো, আপনার পোর্টফোলিওটাও গ্রো করলো। গুড। একটা প্রশ্ন বারবার এটা এসে যায় যে আমরা শুনি এবং অনেক সময় দেখি আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে এটার উপরেই কেনা বেচা করে জীবিকা নির্বাহ করতে চায়। তো এখন এই শেয়ারে বিনিয়োগটা কি ব্যবসায় পরিণত হয়েছে, না এটা বিনিয়োগ, এবং মানে এটাকে ব্যবসা হিসাবে নিতে হলে কি করা দরকার? না, অ্যাবসলিউটলি এটা কোনো ব্যবসা না, এটা একজন ব্যক্তির জন্য এটা একটা বিনিয়োগ। এখন একজন ব্যক্তি যদি মনে করে আমার 20 লাখ টাকা আছে, এটা নিয়ে আমি ট্রেড করব, ব্রোকারেজ হাউসে বসে দিন কাটাবো, এটা কোনো আইডিয়া না। আইডিয়াটা হচ্ছে এটা বিনিয়োগ। একজন মানুষের প্রফেশন থাকবে, ফুল টাইম জব থাকবে, তার যে সেভিংসটা, তার যে ক্যাপিটালটা, এটা মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করবে। এখন কথাটা হচ্ছে, আপনি এর আগে একটা কথা বলতেছিলেন, সেটা হচ্ছে যে সবসময় কি স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে? না, ব্যাপারটা হয়ে গেছে কি, একজন ইনভেস্টর দেখবে যে তার ইনভেস্টমেন্ট অল্টারনেটিভগুলো কী। হ্যাঁ, আপনার স্টক ইজ নট দ্য অনলি অ্যাসেট ক্লাস, মানুষ আরও আছে, যে গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেট আছে, গভর্নমেন্ট বন্ড আছে, তারপরে আপনার দে ক্যান পুট মানি ইন দ্য এফডিআর, রিয়েল এস্টেট আছে। এগুলো সবগুলো হোলিস্টিক্যালি দেখতে হবে, রিলেটিভ অ্যাট্রাকটিভনেসটা দেখতে হবে। আমরা যখন মিউচুয়াল ফান্ড রেজ করলাম, আমাদের একটা মানে এগুলো চিন্তা করে আমাদের অ্যাসেট অ্যালোকেশনের একটা কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে। কোনো সময় আমরা ইকুইটিতে বেশি এক্সপোজার দেই, কোনো সময় গভর্নমেন্ট বন্ডে দেই। মানে যখন একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবেন, ওই সময় তার অল্টারনেটিভগুলো দেখতে হবে। তাকে দেখতে হবে স্টক মার্কেটের ভ্যালুয়েশন, এটা কতটা অ্যাট্রাকটিভ, তাকে দেখতে হবে বন্ডস, আদার ইনস্ট্রুমেন্ট, রিয়েল এস্টেটের রেন্টাল ইল্ড, অল দ্য থিংস। হ্যাঁ, এখন বিষয়টা হয়ে গেছে কি, আপনি যদি আমাকে অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ অফ টুডে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের এই সার্কামস্টেন্সেসে কোথায় বিনিয়োগ করা উচিত, হ্যাঁ, আমি যদি মার্কেটেবল ইনস্ট্রুমেন্ট বা এফডিআর এগুলোর সাথে অন্যগুলোর সাথে তুলনা করি, লাইক বন্ড টন্ডের তুলনায়, আমার কাছে সার্টিন গুড কোয়ালিটি স্টকস অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আমি কারণটা প্রথমে বলে দিচ্ছি। কারণটা হচ্ছে যে যখন আপনার ইন্টারেস্ট রেট যখন অনেক কমে যায়, তখন ইকুইটির যে সমস্ত কোম্পানি যেগুলো ভালো ইল্ড, ডিভিডেন্ড ইল্ড দেয়, 4-5% ইল্ড যে সমস্ত কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে পার ইয়ার, ক্যাশ অফকোর্স, এবং যেটা মানে ইনভেস্টররা যদি মনে করে যে কোম্পানিটার একটা এক্সপেক্টেড একটা গ্রোথ থাকবে ইন কোম্পানিজ রেভিনিউ অ্যান্ড ইন প্রফিট অ্যান্ড অফকোর্স ডিভিডেন্ড, তাহলে এই প্রাইসে অনেকগুলো কোম্পানি আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আমি পার্সোনালি মনে করি সাম অফ দ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি রাইট নাও অ্যাট্রাকটিভ। কারণটা হচ্ছে বাংলাদেশে আসলে এখন যে স্টেজে আসছে অফ ডেভেলপমেন্ট, আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, এখান থেকে যদি একটু বাড়ে আমাদের পার ক্যাপিটা ইনকামটা, তখন কিন্তু ফার্মাসিউটিক্যাল কনজাম্পশন অনেক বেশি বেড়ে যাবে। আর কিছু রিসেন্ট ডেভেলপমেন্ট আসছে, লাইক যেমন বাংলাদেশি কোম্পানিগুলো তারা একটা WTOর একটা এক্সেমশন, একটা প্যাটেন্ট এক্সেমশন অনেক দিন ধরে পাবেন, এটার থেকে তারা বেনিফিট হবেন। আর সাম অফ দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ তারা কিন্তু ইন্টারন্যাশনালি তারা ভালো করতেছেন, তাদের এক্সপোর্ট ইজ গ্রোয়িং। তো সেই দিক থেকে আই থিঙ্ক সাম অফ দ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ গুড নেমস, এগুলো অ্যাট্রাকটিভ। আর
আমি যেটা মনে করি ব্যাংকস, সাম অফ দ্য ব্যাংকস ভালো, কারণ তাদের এখন ইন্টারেস্ট রেট কমার কারণে ব্যাংকের কস্ট অফ ফান্ড অনেক কমে যাচ্ছে। আর একটা জিনিস হয় কি, যখন ইন্টারেস্ট রেট কমে যায় তখন ব্যাংকের অ্যাসেট কোয়ালিটির উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, তখন অনেক নন পারফর্মিং লোন পারফর্ম করা শুরু করে। যদি মানে বড়োয়ারদের রিপেমেন্টের অ্যামাউন্টটা কমে আসে, আপনি যদি ইনস্টলমেন্ট করে দেন তখন তাদের রিপেমেন্ট বার্ডেনটা কমে আসে। সো ব্যাংকের অ্যাসেট কোয়ালিটিতে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি আমি। আর ব্যাংকের যেটা গভর্নমেন্ট বন্ডের হোল্ডিং যেটা আছে ওইটার আনরিয়ালাইজড বা রিয়েলাইজড প্রফিট বাড়বে। তারপরে এইসব কারণে সাম অফ দ্য ব্যাংকস অ্যাট্রাকটিভ। আর আমার কাছে মনে হচ্ছে ইনভেস্টরদের জন্য এই মুহূর্তে যেটা অবভিয়াস চয়েস হওয়া উচিত সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। কারণ হচ্ছে এটা আমরা বললাম যে মিউচুয়াল ফান্ডগুলো তারা তাদের ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, তাদের যে আন্ডারলাইং হোল্ডিং তার 30, 40, 50% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। এখন যদি ইনভেস্টরদের যদি মোটামুটি কনফিডেন্স থাকে অনেক পার্টিকুলার ফান্ড ম্যানেজার, যেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা তারা রিলাই করতে পারতেছে, তারা যদি মনে করে যে এই পার্টিকুলার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা দে রান দ্য ফান্ডস প্রফেশনালি, তারা হোল্ডিংসগুলো তারা ডিসক্লোজ করে, তারা প্রপার একটা ক্যাশ ডিভিডেন্ড দেয়, কারণ ডিভিডেন্ডস অলসো ইম্পর্টেন্ট, কারণ অনেক ইনভেস্টরদের একটা রেগুলার ক্যাশ ফ্লো রিকোয়ারমেন্ট থাকে। তো এই ফ্যাক্টরগুলো চিন্তা করে আই থিঙ্ক আমি মনে করি সাম অফ দ্য মিউচুয়াল ফান্ডস আর অ্যাট্রাক্টিভ। আমাদের একটা দর্শক ফোনে আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার খালেদ বনগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, এই যে কোম্পানিগুলো ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, ওই শেয়ারগুলো যতটুকু ডিভিডেন্ড দিচ্ছে বা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এর থেকে বেশি পড়ে যাচ্ছে। যেমন নাভানা সিএনজি আপনার 66 টাকা ছিল, সেটা 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পর 41 টাকা নেমে গেছে, এখন 50 টাকা আছে। তো এইটার কারণটা কি? ওকে, আমরা আপনার কারণটা বের করার চেষ্টা করব। আরেকজন দর্শক ফোনে আছেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একজন বিনিয়োগকারী, আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, আমি ঢাকা থেকে বলছি। আপনারা বারবার মিউচুয়াল ফান্ডের কথা বলছেন। এখন মিউচুয়াল ফান্ডের শেয়ার, যে শেয়ারগুলো আমরা 10 টাকা দিয়ে প্রাইমারি শেয়ার কিনেছি সেটা এখন 5 টাকায়, ঠিক আছে, কিন্তু তারা তো আজকে মিউচুয়াল ফান্ড মার্কেটে আসার পরে আজ পর্যন্ত কোনো বোনাস এখনো দেয়নি। সেই শেয়ারগুলো আমরা কিভাবে আমরা এটার উপরে আস্থা নিব? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম গোলাম আজিম, কুমিল্লা থেকে বলছি। আমি যে বিষয়টা জানতে চাই, কিছু কিছু কোম্পানি আছে ওই বছর পর বছর লোকসান দিয়ে যায়, কিন্তু ওই তারা কিভাবে টিকে থাকে? জি ধন্যবাদ, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নাভানা সিএনজি বা যারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস লো হয়ে যাচ্ছে এবং যে ডিভিডেন্ড দিতে তার চেয়ে বেশি লো হচ্ছে, এইখানে স্ট্র্যাটেজিটা কি হবে? আপনি তো বেসিক্যালি এটা ইনভেস্ট করেছেন, আপনি কিন্তু ট্রেডিং পারপাসে কিনেননি। সো যেহেতু আপনি ইনভেস্ট করেছেন, আপনি যদি ডিভিডেন্ড পান, আপনার কাছে, আপনি যখন ইনভেস্ট করেছেন আপনার কাছে মনে ছিল যে আপনার তো একটা ক্যালকুলেশন ছিল আমি কত ডিভিডেন্ড পাবো, ওইটা কি আপনার কাছে লুক্রেটিভ নাকি? এখন প্রাইস যেটাই হোক, আপনার ডিভিডেন্ড ইয়েলটা তো আপনার ওই প্রাইসের উপরে, আপনি তখন লুক্রেটিভ মনে করেই কিনেছিলেন। এখন যদি আপনি মনে করেন যে প্রাইস কমে যাচ্ছে, বাট আপনি যদি মনে করেন ওইটা লুক্রেটিভ, ভালো শেয়ার কিনতেন, বছর বছরই আপনি কিন্তু একটা ডিভিডেন্ড পেতেন। যেমন 60 টাকার একটা শেয়ারে আপনি যদি বছর বছর 6 টাকা ডিভিডেন্ড পেতেন, ওইটার দাম 40 টাকা হোক, 30 টাকা হোক, আপনার সমস্যা কি? আপনি তো 10% একটা ডিভিডেন্ড পাচ্ছেন, যেখানে আপনি এফডিআর করলে পাবেন 5%, 7%, 8%। এছাড়া আরেকটা জিনিস হলো যে বলতেছে মিউচুয়াল ফান্ডের কথা বলতেছে। মিউচুয়াল ফান্ড is not a trading instrument, it's an investment vehicle. So আমি মিউচুয়াল ফান্ড কিনলাম, ওইটাকে লাভ হলে বেঁচে যাব, লস হলে এইটা আপনি কিনেছেন ফর এ লং টাইম হরাইজন, এন্ড আপনাকে বছর বছর একটা মানে আপনাকে একটা রিটার্ন এনশিওর করবে উইথ মিনিমাইজড রিস্ক। সো এটার মার্কেট প্রাইস নিয়ে আমরা আমাদের না দেখলেও আমাদের কোনো যায় আসে না, কারণ এটা আমি লং টার্মে কিনেছি, একটা ভালো জিনিস, এই ফান্ড ম্যানেজার ভালো, আমাকে বছর বছর ভালো ডিভিডেন্ড দিয়েছে। এইটা যদি এনশিওর করেন, আপনাকে যদি ভালো একটা ডিভিডেন্ড দেয়, আপনার ডিভিডেন্ড ইয়েল যদি ভালো হয়, আপনার আর প্রবলেম কি? আপনার মার্কেটে যেইটাই হোক সমস্যা নেই তো। জি, আমরা এটার উত্তর আরেকটা নিব। সাথে আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে এই যে লস কোম্পানিগুলি কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, সেই বিষয়ে কিছু করণীয় আছে কি?
লুজিং কোম্পানি প্রতি বছর ইয়ার টু ইয়ার লুজ করছে, তারপরেও লিস্টেড আছে, আমার মনে হয় এটাই উনি মানে বলার চেষ্টা করেছেন। আই থিঙ্ক এই ধরনের কোম্পানিগুলো লিস্টেড থাকা উচিত না। আসলে যে কোম্পানিগুলো প্রতিদিন লস করে যাচ্ছে, যেগুলো কোম্পানির প্রপার ফাইন্যান্সিয়াল নাম্বারস নাই, রিলায়েবল না, প্রপার না, আমাদের এখানে কিন্তু ক্যাটাগরি করা আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, সো দে ক্যান ট্রাই টু অ্যাভয়েড দ্য জেড ক্যাটাগরি শেয়ার। এক্স্যাক্টলি, দে ক্যান আই মিন বিকজ তার তো র‍্যাঙ্কিং করাই আছে শিওরলি, বাট অ্যাট দ্য সেম টাইম যদি স্টক এক্সচেঞ্জ অথরিটি বা রেগুলেটরস যদি মনে করেন যে পার্টিকুলার কোম্পানিজ তারা প্রপারলি তারা রান করতেছে না, তারা কোম্পানি নাম্বারস রিলায়েবল না, কোম্পানি গভর্নেন্স ঠিক নাই, তারা যে কন্টিনিউয়াসলি লস রিপোর্ট করতেছে, কোম্পানির বিজনেস সাস্টেইনেবিলিটি কেস নাই, সেগুলো লিস্টেড থাকারও প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো আমার মনে হয় রেগুলেটররা দেখতেছেন, আপনারা আমার মনে হয় যে মানে লিস্টিং যে রেগুলেশনটা আছে সেই লিস্টিং রেগুলেশনটা যদি আপডেট করা হয় এবং সেই লিস্টিং রেগুলেশনের মাধ্যমে যেহেতু ক্যাটাগরিও করা আছে এবং এদেরকে যদি ডিলিস্টেড ব্যবস্থা থাকে, আসলে একটা ক্লাসিক সিচুয়েশন হয় যখন ডিলিস্টিং করা হয় যে এক বোন প্রশ্ন করলো প্যারাগন লেদার ডিলিস্টেড হয়ে গেছে, তখন তাদের কি হবে, এই জায়গাগুলি কিন্তু চিন্তা করেই অনেক বেশি নমনীয় হয়। কিন্তু একটা জিনিস আমি মনে হয় যে বাইরের দেশের কথা বলবো, মানে এটা কিন্তু আমাদের দেশের ফেনোমেনা না, হাজার হাজার কোম্পানি ইউএস মার্কেটে, পার্শ্ববর্তী ভারতের মার্কেটে আছে, হাজার হাজার কোম্পানি কিন্তু লিস্টেড হচ্ছে এবং হাজার হাজার কোম্পানি ডিলিস্টেড হচ্ছে। এই যে রিস্ক নেওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু গ্রো করতে হবে। আপনারা কি মনে করেন? অ্যাবসলিউটলি। এখন এই সমস্ত কোম্পানিতে যারা ইনভেস্ট করছেন, যেগুলো কোম্পানি অপারেশন এত খারাপ যে ডিলিস্টেড হওয়ার চান্স আছে, তারা অফকোর্স তারা একটা বড় রিস্ক নিয়ে ফেলছেন। এটা ইনভেস্টমেন্ট না, এটা স্পেকুলেশন। যে কোম্পানি ডিলিস্টেড হয়ে যাবে সেই কোম্পানিতে ইনভেস্ট করা এটা স্পেকুলেশন। হ্যাঁ, আর আমি একটা প্রসঙ্গে বলতে চাচ্ছি যে এক ভাই বললেন যে দেখেন একটা কোম্পানির ডিভিডেন্ড আমি পেলাম, গুড ডিভিডেন্ড, তারপরে শেয়ারের দাম কমলো কেন? আমি ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট নিয়ে বলতে চাচ্ছি না, বাট ইন জেনারেল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিভিডেন্ড আপনি পালেন, আর একটা জিনিস আপনাকে দেখতে হবে এই ডিভিডেন্টের সাস্টেইনেবিলিটি কী, অর্থাৎ ওই পার্টিকুলার কোম্পানিটা এটা এমন একটা কোম্পানি, এটা কি গোয়িং ফরওয়ার্ড ওই ডিভিডেন্ডটা দিতে পারবে বা সেখানে একটা সার্টেন একটা গ্রোথ থাকবে, এইটা ইম্পর্ট্যান্ট। এটার জন্য ওই কোম্পানির ফান্ডামেন্টালসটা দেখতে হবে, ওই কোম্পানির বিজনেসটা দেখতে হবে, বিজনেসের সাস্টেনেবিলিটি দেখতে হবে, গ্রোথ দেখতে হবে, কোম্পানি গভর্নেন্স দেখতে হবে, এবং তো এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। একজন দর্শক ফোনে আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আলাউদ্দিন, ঢাকা থেকে। আমি বলতে চাচ্ছি যে ফিক্সড প্রাইসে যে আইপিও গুলো যে আসে মার্কেট, এগুলো 60 গুণ 70 গুণ করে এগুলো জমা পড়তেছে, তো এগুলো তো কোম্পানি তো দেখি 500 দেখে লট করে, এগুলো 500 লট না করে 200-250 লট করলে তো একটু সুবিধা হয়, তাই তো বেশিরভাগ বিনিয়োগকারীরা পাইতো। এই জি, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আরেকজন দর্শক ফোনে আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে রাসেল বলছি। জি, আমার কাছে একটা কোম্পানি শেয়ার হোল্ড করা আছে, সেটা হচ্ছে 51% গভর্নমেন্টের কাছে আছে, কিন্তু শেয়ারটা ন্যাব হচ্ছে 287 টাকা। সেই শেয়ারটাতে আমি 125 টাকাতে ইনভেস্ট করেও এখন বর্তমানে মানে লসের সম্মুখীন আছে এবং তার পি রেশিওটা নেগেটিভ। এখন এই ধরনের শেয়ারে কি লং টাইম ইনভেস্ট করা কি যৌক্তিক হবে কিনা আমি একটু কাইন্ডলি জানতে চাচ্ছি এটা। জি, আপনার নেগেটিভ পি লং টার্মে যৌক্তিক হবে নাকি? আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিটং থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে শাহজি বাজারে মার্জিন লোনটা কবে উঠাবে? এটা দীর্ঘ 4 মাস ধরে আটকে রাখছে, এটা কি কোনো ডিসিশন নেওয়া হয়েছে বিএসসি থেকে? জি, ধন্যবাদ। আমরা উত্তরগুলো জানার চেষ্টা করব। শহীদুল ভাই, আপনি যদি। না, আমি শাহজি বাজারের কেসটা জানি না। ওকে, আচ্ছা। আর আরেক ভাই যেটা বললেন যে একটা গভর্নমেন্ট ওন কোম্পানিতে তারা ইনভেস্ট করছেন, কোম্পানিটা এখন লসে রান করতেছে, নেগেটিভ পি, উনি হোল্ড করবেন কিনা? এখন বিষয়টা হয়ে গেছে কি, উনি বলেন না কোন পার্টিকুলার কোম্পানির কথা উনি বলতেছেন, কিন্তু একটা কোম্পানি কিন্তু লস করতে পারে, যে কোনো একটা পার্টিকুলার ইয়ার লস করতে পারে। এখন ওনাকে দেখতে হবে এক্সপেকটেশনটা কি, গোয়িং ফরওয়ার্ড এই কোম্পানিটা কি টার্ন অ্যারাউন্ড করবে কিনা, এই কোম্পানিটা প্রফিটেবিলিটিতে আবার আসবে কিনা, এবং সেই যদি এক্সপেকটেশন ওনার থাকে এবং তাহলে উনি হোল্ড করতে পারেন। আর যদি ওনার এক্সপেকটেশন ইজ দ্যাট যে না, এই কোম্পানিটা ইট উইল কিপ অন ইনকারিং লসেস, তাহলে পরে ওনার উচিত এক্সিট নেওয়া। ইট ডাজন্ট ম্যাটার একজন ইনভেস্টর ইনভেস্ট করছে এর অর্থ এই না যে লস নেওয়া যাবে না, কারণ জিনিসটা হচ্ছে আপনি কোন প্রাইসে শেয়ারটা কিনছেন সেটা কিন্তু হচ্ছে ইরেলিভেন্ট ইনফরমেশন। ওইটা কিন্তু আপনার দেখতে হবে অ্যাজ অফ টুডে
কোম্পানির ফান্ডামেন্টালসটা এই কোম্পানির যে প্রাইসটা শেয়ার প্রাইসটা আছে সেই শেয়ার প্রাইসটাকে জাস্টিফাই করতেছে কিনা। যদি জাস্টিফাই করে তাহলে পরে সে হোল্ড করবে বা আরও কিনবে। আর যদি কোম্পানির যদি ফান্ডামেন্টালসটা ওই কোম্পানির যদি বিজনেস কেসটা ওই শেয়ার প্রাইসকে জাস্টিফাই না করে তাহলে আপনাকে বিক্রি করতে হবে। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনি কত দিয়ে কিনছেন, ওটাই রেলেভেন্ট। কিন্তু হোয়াট ইজ রেলেভেন্ট হচ্ছে টুডেস মার্কেট প্রাইস। হ্যাঁ, আর অ্যাট দ্য সেম টাইম অনেকে মনে করে যে না আমি অনেক দিন আগে শেয়ারটা কিনছি, অনেক প্রফিট হয়েছে, প্রফিট নিয়ে নেই। বাট ওয়েল অফকোর্স আপনার লিকুইডিটি নিড থাকলে আপনি পার্ট অফ ইউর হোল্ডিং আপনি বিক্রি করবেন। কিন্তু আপনাকে অ্যাজ অ্যান ইনভেস্টর দেখতে হবে আজকের ইনফরমেশনে অ্যাজ অফ টুডেস সার্কামস্টেন্সেস একটা পার্টিকুলার কোম্পানির ভ্যালুয়েশনটা প্রপার কিনা। আপনি যদি অনেক কমে কিনে থাকেন, দামটা অনেক বাড়ছে, কিন্তু কোম্পানির বিজনেস কেসটা যদি আরও অ্যাট্রাকটিভ হয় দেন ইউ হোল্ড ইট, রাইট? মানে আমরা মনে করি আমাদের ইনভেস্টরদের আমি একটা জিনিস দেখছি যে তারা মনে করে যে না আমি এটা কিনছি, এটা তো লসে আছে, লস নেওয়া যাবে না, আর আমার এটা আনরিয়ালাইজ প্রফিট আছে, এটা রিয়েলাইজ করতে হবে। ওয়েল আনরিয়ালাইজ প্রফিট রিয়েলাইজ করতে পারেন আপনার ক্যাশ ফ্লো নিড থাকলে, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনার এক্সপেকটেশনটা হচ্ছে যদি হয় যে না এই কোম্পানিটা আরও ভালো করবে, তাহলে পরে পারহাপস এখনকার যে প্রাইস আপনার অনেক গেইন আছে, হয়তো সেই প্রাইসটা হয়তো এই কোম্পানির জন্য লো প্রাইস, স্টিল ইউ ক্যান হোল্ড অ্যান্ড স্টিল ইউ ক্যান হ্যাভ দ্য আপসাইড। তো এগুলো আসলে কিছু বুঝতে পারছি। আদনান, আমরা আসবো যে এন্ট্রি স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সিট স্ট্র্যাটেজি। একটা ভুল সিদ্ধান্ত হলো, when should I realize and when should I get out? এবং ভালো কোম্পানির শেয়ার অনেক সময় দেখা যায় যে আমরা বেশিরভাগই দেখি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে বাজার যখন ধারাবাহিকভাবে পড়তে থাকে নির্বিচারে ভালো খারাপ সব শেয়ার পড়তে থাকে, কেউ কিনে না। আবার যখন বাজার বাড়তে থাকে একটা মোমেন্টাম আসে, তখন সবাই আবার কিনতে যায় এবং বাজার আরও বেড়ে যায়। এই যে আমি একটু প্রফেশনালি হাউ ইউ ম্যানেজ দিস, মানে এন্ট্রি স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, কখন কেনা উচিত, কিভাবে কোন সময় কেনা উচিত, কোন প্রাইসে, এবং এক্সিট লস নেওয়ার যে কিভাবে লসটা নিতে হবে when you make a wrong decision? আমাদের যেটা মনে হয় যে বাংলাদেশে আমাদের একটা বিহেভিয়ারাল ফান্ডামেন্টাল নলেজ, তো ওইটার একটা আমি বাদই দিলাম। আমাদের বিহেভিয়ারাল অনেক বায়াস আছে যেটা আমাদের ওভারকাম করতে হবে। যেমন একটা হলো মানে হচ্ছে লস অ্যাভার্সন, আমরা হলো লস নিতেই চাই না। যেমনি হোক আমাদের কাছে প্রত্যেকটা ইনভেস্টারের শুড হ্যাভ এ ক্লিয়ার স্ট্র্যাটেজি যে আমার একটা শেয়ার কিনছি, যদি আমি 15% দিয়ে একটা স্টপ লস, একটা ট্রেনিং, বিকজ মানি ম্যানেজমেন্ট হলো একটা ভেরি ইম্পর্টেন্ট স্কিল, 1 নম্বর। 2 নম্বর হলো একটা শেয়ার কিনছি, এখন আমার লাভ করব নাকি লাভ করব না। একটা জিনিস হলো ওয়ারেন বাফেট বলে যে সবসময় বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল, আর বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। সো বেসিকলি যেটা হচ্ছে, সো সবাই আপনি যখন দেখবেন যে একটা শেয়ারে রাস্তায় সবাই বলতেছে, তখন বুঝতেছেন যে হলো ইটস টাইম টু গেট আউট আস্তে আস্তে, ঠিক আছে? আর হলো কোনো একটা শেয়ার আপনি কিনলেন, এখন কোন শেয়ারগুলো কিনবেন? ইন জেনারেল ইউজুয়ালি যেটা বলা হয় যে আপনি একটা টিভি চ্যানেল অন করেন, আপনি যেগুলো শেয়ারের অ্যাডভার্টাইজ দেখতেছেন, আপনার মোটামুটি দেখতেছেন, আপনি আশেপাশে দোকানে গেলেন, দোকানে যে শেয়ারগুলো পাওয়া যাচ্ছে, যে জিনিসগুলো, যে কোম্পানিরগুলো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর কি। যেমন হলো আমি সেদিন হঠাৎ গেলাম হলো এই গ্রামে গেছিলাম, তো হঠাৎ দেখলাম আমি একটা দোকানে গেলাম, দেখলাম অলিম্পিকের একটা বিস্কুট। আমি তখন দেখে মনে করলাম যে অলিম্পিকের বিস্কুট এখানে, তার মানে নিশ্চয়ই দে আর ডুইং ওয়েল। তারপর ইন জেনারেল তারপরে এসে আমি অলিম্পিকটা সার্চ করলাম, একটু দেখলাম, আমার কাছে মনে হলো যে ওই সময় অলিম্পিকটা লিকুইডিটি আছে এটা। ইন জেনারেল এভাবে আমি মনে হচ্ছে যে দ্যাট শুড বি দি। আর জিনিসটা হলো আপনার একটা ডিসিপ্লিন থাকতে হবে। আপনি কোনো একটা শেয়ার কিনলেন, আপনি কেন কিনলেন, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অ্যান্সার। এইটা আপনাকে জাস্টিফাই করতে হবে যে কেন কিনলেন। আপনি আরেকজনকে দেখে কিনতে পারেন, এইটা যদি আপনার স্ট্র্যাটেজি হয়, ইট ক্যান বি আ স্ট্র্যাটেজি, কিন্তু আপনি এইটাকে রিভিউ করতে হবে কনস্ট্যান্টলি যে এই স্ট্র্যাটেজিটা কাজ করতেছে নাকি। যদি না হয় ইউ শুড সুইচ ইউর স্ট্র্যাটেজি। অ্যান্ড আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে শেয়ার বাজার ইনভেস্টমেন্টের আগে ইনভেস্ট ইন নলেজ। নিজের নলেজে যদি ইনভেস্ট করেন, এই ইনভেস্টমেন্টটা কিন্তু উইল পে ইউ ইন্টারেস্ট ওভার দ্য লাইফ, ঠিক আছে? আর কারো হেল্প লাগবে না তখন। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাজা বলছিলাম বরিশাল থেকে। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আরএন স্পিনিং সম্বন্ধে কি কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে? 4 বছর ধরে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, মামলা ব্যাপারে যদি কোনো ইনফরমেশন দিতেন আপনারা প্লিজ। ওকে, আমরা চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি ওয়ালাইকুম আসসালাম। আপনারা বলছেন যে ফান্ডামেন্টাল থেকে দেখে বিনিয়োগ করার জন্য যে ডিভিডেন্ড পাবো এই আশায়, তো কোম্পানিগুলো তো তাদের যে বাজার মূল্য, ওই বাজার মূল্যের উপর ডিভিডেন্ড দেয় না, ওরা তো দেয় তাদের ফেস ভ্যালুর উপরে।
তা এখন আমরা ধরেন আমি একটা নাম বলছি স্কয়ার ফার্মা, এটার বাজার মূল্য কত আর তারা ডিভিডেন্ড দিচ্ছে তো সেই 10 টাকার উপরে। তা আমরা কিভাবে সেটা কত বছর অপেক্ষা করলে আমাদের এই ভ্যালুটা অ্যাডজাস্ট হবে? জি, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি শামসা বলছি ঢাকা থেকে। জি ভাই, আমি একটা লিজেন্ড সম্পর্কে জানতে চাইছিলাম। কি সম্পর্কে? লিজেন্ড। আমরা বুঝতে পারছি না, আপনি একটু আরেকবার যদি বলেন। আমি আপনার যে লিজেন্ড সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এটা কি জিনিস? লিজেন্ড, ইন্টারন্যাশনাল লিজেন্ড। লিজিং। সরি, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি। থ্যাংক ইউ। আমাদের একজন দর্শক বললেন যে ডিভিডেন্ডটা ডেফিনেটলি ফেস ভ্যালুতে দেওয়া হয়, মার্কেট ভ্যালু হাই হলে, যেটাকে মানে প্রাইস আর্নিং রেশিও যেটা আর কি, এটা মানে এই বিষয়ে আপনি যদি। আই থিংক ইটস এ ভেরি গুড কোশ্চেন। আসলে বিষয়টা হচ্ছে এখন ইনভেস্টররা দেখতে হবে যে ওই ডিভিডেন্ডটা আমরা পাচ্ছি সেটা কারেন্ট প্রাইসে জাস্টিফাই করে কিনা। কারেন্ট শেয়ার প্রাইস ইজ ইম্পর্ট্যান্ট, ফেস ভ্যালুটা কিন্তু না। অর্থাৎ আপনি যে প্রাইস দিয়ে কিনলেন সেই ডিভিডেন্ডটা পাচ্ছেন, এটা ওয়েদার ইট ইজ গুড ইনাফ ফর ইউ। এখন কথা হচ্ছে কি, অনেক যেগুলো ভালো কোম্পানি, যেগুলো কোম্পানি আমরা মনে করি যে যেগুলো গোয়িং ফরওয়ার্ড অনেক গ্রোথ থাকবে, সেগুলো কোম্পানি হয় কি অনেক সময় যে কারেন্ট ডিভিডেন্ডটা হয়তো আপনার অ্যাট্রাকটিভ মনেও নাও হইতে পারে। যেমন স্কয়ার ফার্মার কথা বললেন, যে উনি মনে করলেন যে এখন যে প্রাইসে ট্রেড হচ্ছে আর যে ডিভিডেন্ড যেটা পাচ্ছেন, ডিভিডেন্ড ইল্ড হয়তো ইটস নট দ্যাট অ্যাট্রাকটিভ কম্পেয়ার টু লাইক এফডিআর এ টাকা রাখলে যে ইন্টারেস্ট রেট বা গভর্নমেন্ট সঞ্চয়পত্র রাখলে যে ইন্টারেস্ট রেট, সেগুলোর তুলনায় অনেক কম। তো এগুলো হয় কি, কিছু কোম্পানি, আমি পার্টিকুলারলি কোনো কোম্পানির কথা বলতে চাচ্ছি না, কিছু কোম্পানি হয় কি যেগুলো ইনভেস্টররা মনে করে যে গ্রোথ একটা ফ্যাক্টর, অর্থাৎ আজকে যে ডিভিডেন্ডটা দিচ্ছে এইটা এখানে থেমে থাকবে না, এখান থেকে গোয়িং ফরওয়ার্ড আরও সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বাড়তে থাকবে। কারণ আমাদের ইকোনমি ইটস এ গ্রোয়িং ইকোনমি, আর যেগুলো ভালো কোম্পানি তারা কিপ অন গ্রোয়িং। এই গ্রোথ ফ্যাক্টরটার কারণে অনেক কোম্পানির হয়তো কারেন্ট ডিভিডেন্ডটা অত অ্যাট্রাকটিভ না, হ্যাঁ, কিন্তু ওই গ্রোথের এক্সপেকটেশনের কারণে এগুলো হয়তো আমরা মনে করি ইনভেস্টেবল। গুড। এনবিএফআই নিয়ে ইউ হ্যাভ সাম। এনপিএফআই নিয়ে আমার যেটা বেসিক্যালি অন্যান্যদের হলো বেসিক্যালি লাস্ট 8-10-এ যেটা হয়েছিল, প্রাইস অনেক হাইক হয়েছিল বিকজ ওদের ক্যাপিটাল মার্কেটে এক্সপোজারটা এত বেশি ছিল অ্যান্ড ক্যাপিটাল মার্কেটটা আনএক্সপেক্টেডলি অনেক বেড়েছে। সো হলো ওইখানে তারা হিউজ একটা গেইন করেছে, দোজ ওয়ার আনএক্সপেক্টেড রিটার্নস। অ্যান্ড যেটা হচ্ছে তারা ওই সময় স্টক ডিভিডেন্ড দিয়েছে অনেক, ঠিক আছে, স্টক ডিভিডেন্ড দিয়ে পেড আপ অনেক হাইক করে ফেলেছে অ্যান্ড ওগুলো আবার ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছে ইনস্টেড অফ মানে। সো এখন যেটা হচ্ছে ওই টাকাগুলো যে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছে, ইন জেনারেল আপনি যদি ক্যাপিটাল মার্কেটে দেখেন ভেরি ফিউ ইনভেস্টার্স মেড মানি, মানে প্রফেশনালি যদি ফান্ডামেন্টাল শেয়ার না কিনেন ইউ আর এনেবল টু মেক মানি। যেটা হয়েছিল যে তখন কিন্তু আসলে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও কিন্তু রিটেল ইনভেস্টারদের মতো কাজ করতো। সো আলটিমেটলি যেটা হয়েছে যে হলো ওরা কিন্তু এক্সিট করতে পারেনি। সো এক্সিট করতে না পারে কিন্তু তারা কিন্তু অনেক পিছনে অনেক নিচে পড়ে গেছে। সো আলটিমেটলি তাদের কিন্তু মানে হচ্ছে আনলেস হলো মার্কেট এখান থেকে একটা র্যাপিড মুভ করে অ্যান্ড অনেক মুভ করে, শুধু 1-2,000 না 2,000-2,500 পয়েন্ট যদি এখান থেকে বাড়ে, দেন এনবিএফআই উইল লুক লুক্রেটিভ। বাট আদার দেন দ্যাট এনবিএফআই যে অবস্থা, আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড ইনভেস্টমেন্ট না। জনাব শহীদুল ইসলাম, মোহাম্মদ আদনান, আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করি আমাদের প্রফেশনাল যারা, ওনারা দুইজনই সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যানালিস্ট এবং তারা ওনাদের ব্যক্তিগত পরামর্শ দেয়। আপনি এই পরামর্শ যাচাই বাছাই করে আপনার বিনিয়োগের সিদ্ধান্তটা নেবেন, এটা একান্তই ওনাদের ব্যক্তিগত মতামত এবং আমরা অনুষ্ঠান থেকেও প্রফেশনালদের মতামত দেওয়ার চেষ্টা করি। বাট জাজমেন্ট, আপনি যে কোন শেয়ার কিনবেন এবং বেচবেন এটা আপনার একান্তই সিদ্ধান্ত, যেহেতু প্রফিট অ্যান্ড লস দুটোই আপনি প্রফিটেবল হবেন অথবা আপনার লসও আপনাকে নিতে হবে। এই অনুষ্ঠানটি সহ পুঁজিবাজারের সব খবরের জন্য আপনারা লগ ইন করতে পারেন NTTV.BD। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।